তো এখানে কিছু শতকরার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমার দেওয়া আছে। আমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো কিভাবে শর্টকাটে এবং বিস্তারিতভাবে খুব সহজে করা যাবে সেগুলো আমরা শিখতে পারবো। এই অঙ্কগুলো প্রায় সব চাকরি বলেন যে কোনো জব পরীক্ষায় মোটামুটি আসে, যে কোনো পরীক্ষায় একটা না একটা আসবেই। তো এখানে দেখা আছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এই অঙ্কটা প্রায় জব পরীক্ষায় চলে আসে, জব এক্সাম চলে আসে। কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে। চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর প্রতি কেজি কত? এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় চলে আসে, যে কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষাগুলো আজকাল এই অঙ্কগুলোই আসে। তো এই অঙ্কগুলো যদি আমরা খুব সহজে বুঝি, আমরা বুঝতে পারলেই খুব কম সময়ের মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো যদি আমরা বুঝতে পারি। তো দেখা যাক আমরা আজকে সহজভাবে কিভাবে বোঝানো যায় যাতে সবাই সহজেই 10 সেকেন্ডের ভিতর বা 15 সেকেন্ডের ভিতরেই এই অঙ্কগুলোর অ্যান্সার দিতে পারেন। তো এবার দেখি আমাদের মূল অঙ্কে আমরা কীভাবে শর্টকাটে বা বিস্তারিত সলভ করব। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। তো এখানে বলা হয়েছে যে তেলের মূল্য মানে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, আগে যা ছিল তার থেকে 25% বৃদ্ধি পেয়েছে, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। মানে তেলের দাম তো বৃদ্ধি পেয়েছে, তো আমাদের এখন হচ্ছে ব্যবহারটা কমাতে হবে। মানে আগে যে টাকায় যে পরিমাণ তেল পাওয়া যেত সেই টাকায় যত পরিমাণ তেল পাওয়া যাবে ততটুকু আমাদের আসলে ব্যবহার করতে হবে। তো এটাই বলা হয়েছে। তো সেইটাকে আমরা শতকরা হিসেবে যে কত পার্সেন্ট কমাতে হবে আমাদের, যে 25% বৃদ্ধি পেলে আমাদের ব্যবহারটা কত পার্সেন্ট কমাতে হবে। তো আমরা এটাকে যদি শর্টকাটে করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে ব্যবহার হ্রাসের হার 100 গুণন মূল্য বৃদ্ধির হার। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। এটা যদি আমরা মনে রাখি এবং তাহলে আমরা অল্প সেকেন্ডের মধ্যেই আমরা কি করতে পারি, এই অঙ্কটা সলভ করতে পারি। ব্যবহার হ্রাসের হার ইকুয়াল টু 100 গুণন মূল্য বৃদ্ধির হার, মানে যে পরিমাণ মূল্য এখানে 25% মানে 25 মূল্য বৃদ্ধি বেড়েছে, আবার 100 যোগ মূল্য বৃদ্ধির হার। তো মূল্য বৃদ্ধির হার তো 100 গুণন 25 ভাগ 125 লিখতে পারি কি 4 4 20 100। তো এটা হচ্ছে 20%। তো 20% আমাদের কি করতে হবে, কমাতে হবে। তো 20% কমালেই তো আমাদের শতকরা ব্যবহার তেলের ব্যবহার 20% কি করতে হবে, কমাতে হবে, তাহলে আমাদের খরচ আর বৃদ্ধি পাবে না। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে বিস্তারিত যদি দেখি
সহজ, বিস্তারিত অঙ্কটা আরও সহজ। অঙ্কটা আমাদের কি বুঝতে হবে যে এখানে বলা হয়েছে যে আমরা যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তার মানে এখানে বলা হয়েছে যে তেলের মূল্য যদি 100 হয়, পার্সেন্টেজ দেওয়া হচ্ছে যে 100-তে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, তবে ওই তেলের ব্যবহার শতকরা কত কমালে তার খরচ বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে হচ্ছে 100, মানে 100-তে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা যে 100 টাকায় যে তেলটা আগে কিনতাম তার থেকে এখন 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমরা হচ্ছে এই 125 টাকা দিয়ে কিনবো না, তো আমরা 100 টাকারই তেল ব্যবহার করব। তো 100 টাকারই তেল ব্যবহার করতে গেলে আমাদের ব্যবহার কি পরিমাণ শতকরায় কমাতে হবে সেটা আমরা দেখি। 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধিতে তেলের দাম হচ্ছে 100 প্লাস 25, তার মানে 125। তো এখন হচ্ছে আমাদের তেলের দাম হচ্ছে 125, তাহলে আমরা বলতে পারি যে তেলের দাম বৃদ্ধিতে 125 টাকায় দাম বৃদ্ধি পেল 25 টাকা। তো 1 টাকায় দাম বৃদ্ধি পেল 125। তো আমাদের কি, তো আমরা আগে 100 টাকায় ব্যবহার করতাম, সেইটা হচ্ছে 125 টাকায়। তা আমরা এখন ওই আগের 100 টাকায় কি পরিমাণ তেল ব্যবহার কমাতে হবে। তো আমরা দেখি যে আগের 100 টাকায় আমরা যা ব্যবহার করতাম, তাহলে 100 টাকায় ব্যবহার কমাতে হবে 25 গুণন 100। তাহলে কি হচ্ছে 20%। তাহলে এটা হচ্ছে আমাদের শতকরা হিসাব যে 20% আমাদের কমাতে হবে। 100 টাকায় আমাদের 100 টাকাই যদি আমরা এই 100 টাকারই যদি আমরা কি তেল কিনি, তাহলে আমাদের ব্যবহারটা 120% কমাতে হবে। তো এটা হচ্ছে সহজ, এটা আমরা যদি বুঝতে পারি তাহলে এই অঙ্কটা মোটামুটি কত 10 থেকে আমরা 15 সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এবারের অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের মূল্য 20% কমে গেল। আমরা কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে। তাহলে কাপড়ের দাম আগে যা ছিল তার থেকে 20% কমে গেল। তাহলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে। তাহলে আমাদের যে 20% আমরা কমে গেছে, তাহলে আমরা আগে যে 100% আমরা 100%-এ মানে 100 টাকায় যে কাপড় ব্যবহার করতাম, যে কাপড় আমরা কিনতে পেতাম, তাই এখন ওই কাপড়টা বাজারে গেলে দেখা গেছে যে 20 টাকা কমে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কাছে আরও 20 টাকা থাকতেছে। তাহলে 20 টাকায় কিন্তু আমরা আরও কিছু কাপড় কিনতে পারবো। তো এটাই এখানে বলা হয়েছে যে কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা যে 100 টাকায় 20% মানে 80 টাকায় যে কাপড় কিনছি, তাহলে আমাদের কাছে আরও 20 টাকা থাকে। এই 20 টাকায় শতকরা কত পরিমাণ কাপড় আমরা ব্যবহার বৃদ্ধি করতে পারি। তো আমরা যদি এটা শর্টকাটে দেখি যে বৃদ্ধির হার আগের মতোই, যে 100 গুণন মূল্য হ্রাসের হার বা 100 মাইনাস মূল্য হ্রাসের হার। 100 গুণন কত 20, এটা 80। 25%। তো 25% আমরা কিন্তু এটা কি করতে পারি,
25% আমরা কমাতে পারি। তো এটাকে আমরা আরও একটি উপায়ে যদি বলি, আরও একটি আমরা ভেঙে করি, তাহলে যে কাপড়ের মূল্য আমরা 20% কমে কাপড়ের দাম কত হয়? 80 টাকা। 80 টাকা বলতে 100 মাইনাস 20, 80 টাকা। তো এইটা হচ্ছে আমাদের দাম কমে যাওয়াই হচ্ছে 80 টাকায়। 100 টাকার যে কাপড়টা আমরা আগে ইউজ করতে পারতাম, তাই এখন হচ্ছে 80 টাকায় পাচ্ছি। তো আমাদের হাতে কি থাকে? আরও 20 টাকা থাকে। তাহলে আমরা বলতে পারি যে 80 টাকায় দাম কমে 20 টাকা, 20% কমে। তো 1 টাকায় দাম কমে 80 টাকা। তো এইটা হচ্ছে 100 টাকা। যেহেতু আমরা 100 টাকায় আমরা টাকা কি করব না, আমরা টাকা বাড়াবো না, কিন্তু 100 আগে যে 100 টাকায় কিনেছিলাম এখনও 100 টাকায় আমরা কিনবো। তাহলে 100 টাকায় দাম কমে 100 টাকা দিয়ে আমরা কি করব? আমরা 100 টাকা দিয়ে 25% ব্যবহার বৃদ্ধি করতে পারবো। তো এটা আরও একটা উপায় আমরা করতে পারি, অনেক নিয়মে আমরা এটা করতে পারি। তো এখানে আমরা আরেকটি অঙ্ক দেখি যে এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তো আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কগুলো আমরা করতে পারবো। চিনির মূল্য আমরা 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কত? চিনির বর্তমান দর কেজি প্রতি কত? তো এখানে বলা হয়েছে যে চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায়, 6% মানে চিনির মূল্য যদি 100 টাকা কেজি হয় তাহলে 1 কেজিতে 100 টাকায় 6 টাকা বেড়েছে। 100 টাকায় 6 বেড়ে যাওয়ায় তো 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। যেহেতু দাম বেড়ে গেছে তাহলে তো 1060 টাকায় আগের যে চিনি পাওয়া যেত সেটা অবশ্যই সেই পরিমাণ চিনি পাওয়া যাওয়ার কথা নয়। তো আমাদের এখন বের করতে হবে যে যেহেতু দাম বেড়ে গেছে, তো দাম বেড়ে যাওয়ায় 1060 টাকায় এখন তো দেখি যদি এটা আমরা শর্টকাটে করতে চাই তো আমরা শর্টকাটেও এটা অঙ্কটা করতে পারি। দ্রব্যের বর্তমান মূল্য ইকুয়াল টু তো এটা হচ্ছে শর্টকাট আমরা সূত্র যে দ্রব্যের বর্তমান মূল্য বৃদ্ধি প্রাপ্ত মূল্য হার মোট মূল্য 100 গুণন যে পরিমাণ পণ্য কম পাওয়া গিয়েছে। তো এই সূত্রটা আমরা যদি মনে রাখি তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো। তাহলে বৃদ্ধি প্রাপ্ত মূল্য হার হচ্ছে 6 আর যে পরিমাণ মোট মূল্য হচ্ছে 1060 আর 100 গুণন যে পরিমাণ কম পাওয়া গেছে 3 কেজি। তাহলে আমরা এটা কি করতে পারি? 6 টাকা। তো এই সূত্রটা আমরা মনে রাখলেই আমরা কি করতে পারবো? অল্প সময়ের মধ্যে আমরা এই অঙ্কটা করতে পারবো। এখন যদি আমরা বিস্তারিত আমরা দেখব যে 6% বৃদ্ধিতে চিনির মূল্য 6 টাকা। চিনির পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 106
টাকা। তো পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য এত টাকা। তো পূর্ব মূল্য কত ছিল, যে 1060 টাকা হলে বর্তমান এর মূল্য হচ্ছে টাকা। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 130 টাকা। তে 3 কেজি চিনির বর্তমান দাম, আমরা যেহেতু এটা হচ্ছে 100 টাকায় 6% বেড়ে গেছে, তাহলে এত টাকায় কত, এটা যেহেতু বেড়ে গেছে তাহলে আমরা এই টাকা থেকে এই 1060 টাকা বাদ দিব, তাহলে আমরা 3 কেজির মূল্য পাবো। তো আমাদের কোশ্চেনে বলা ছিল যে চিনির দাম প্রতি কেজির দাম কত টাকা। তো 1 কেজির দাম এটাই হচ্ছে অ্যান্সার। তো এভাবে আমরা শর্টকাট এবং বিস্তারিত দেখলাম। এভাবে আমরা দুই উপায়ে আমরা করতে পারি, যদি আমরা বুঝি তাহলে আমরা দুই উপায়ে আমরা এটা করতে পারবো। চালের মূল্য 112 টাকা কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের দাম বর্তমান মূল্য কত। মানে অঙ্কটায় যে চালের মূল্য 12% কমে যাওয়ায়, মানে কি, যে চালের মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100 টাকায় 12 টাকা কমে গিয়েছে। তো 100 টাকায় 12 টাকা কমে যাওয়া মানে কি, তাহলে আমরা 1 কেজি চালের দাম যদি 1 কেজি চালের দাম 100 টাকায় আগে যদি কিনতাম, তো এখন সেটা আমরা কিনতে পারছি কত, 88 টাকায়। তাহলে 12 টাকা আমরা বেশি থাকতেছে। তাহলে এই বেশি টাকায় আমরা কি কিছু পরিমাণ চাল কিনতে পারবো। তাহলে 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল বেশি চাল পাওয়া যায়। তাহলে 100 টাকায় আমরা 100 টাকার আগের 100 টাকায় আমরা 12 টাকার বেশি পরিমাণ চাল কিনতে পারছি। তো এটা আমরা যদি 6000 টাকায় দিয়ে বের করি তাহলে 1 কুইন্টাল চালের দাম আমরা পাবো। তো এখানে একটা শর্টকাট সূত্র আছে, এটা দিয়েও আমরা করতে পারি যে দ্রব্যমূল্যের আমরা বর্তমান মূল্য হ্রাসকৃত মূল্য গুণন মোট মূল্য। তো হ্রাসকৃত মূল্য কত, 12 টাকা, মোট মূল্য হচ্ছে 6000। তো সূত্র অনুযায়ী 100 গুণন যে পরিমাণ বেশি পাওয়া যায়, তাহলে 1.72। এটা হচ্ছে আমরা কি এই সূত্র দিয়ে আমরা করতে পারি। আরও যদি আমরা চিন্তা করি যে মস্তিষ্কে চিন্তা করলে আমরা কম সময়ের মধ্যে আরও কি এই অঙ্কটা আমরা সহজেই সলভ করতে পারি। তো আমি বলছিলাম যে চালের মূল্য 12 টাকা কমে যায়, মানে 100 টাকায় 12 টাকা কমেছে। তো এই 12 টাকায় দিয়ে আমরা তো বেশি পরিমাণ আরও কিছু চাল কিনতে পারি। তাহলে এইভাবে 100 টাকা দিয়ে যদি 12 টাকার পরিমাণ বেশি চাল কিনতে পারি তাহলে 6000 টাকার 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 6000 টাকা দিয়ে আমরা এই 1 কুইন্টাল চালের দামটা বের করতে পারবো।
তো আমরা এখন লিখতে পারি যে 100 টাকায় যেহেতু 12% দাম কম, তো 100 টাকায় আমরা 100 টাকায় 12% কমে যাওয়ায় তাহলে 100 টাকায় আমরা তাহলে 100 টাকায় পাওয়া যায় 12 টাকা 12 টাকার পরিমাণ বেশি চাল। তো 100 টাকায় যদি 12 টাকার পরিমাণ বেশি চাল পাওয়া যায়, তাহলে 1 টাকায় আমরা পাইতে পারি তো এইভাবে 6,000 টাকায় কী পরিমাণ বেশি চাল পাবো? 1 কুইন্টাল বলা হয়েছে যে 6,000 টাকায় আমরা বেশি পাবো 1 কুইন্টাল চাল। তো এই যদি 100 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায় তার দাম যদি 12 টাকা হয়, তাহলে 6,000 টাকার 1 কুইন্টালের দাম কত হবে? 72 টাকা। তো এইভাবে আমরা কিন্তু কি বিস্তারিতভাবেও অল্প সময়ের মধ্যে আমরা এই অঙ্কটা আমরা সলভ করতে পারি। এবার আর একটা আমরা অঙ্ক দেখি যে চিনির মূল্য আমরা 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার আমরা 20% বৃদ্ধি আমরা পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তো এটা আমরা শর্টকাটভাবে করব। শর্টকাটভাবে আমরা সূত্র লেখা আছে যে আমরা হ্রাসের হার আমরা কাছে হ্রাসের হার ইকুয়াল টু বৃদ্ধির হার আমরা গুণন হ্রাসের হার ভাগ আমরা 100। তো এখানে হচ্ছে আমরা হ্রাসের হার হচ্ছে বৃদ্ধির হার কত 20 এবং হ্রাসের হার 20, তাহলে 104%, এটাই হচ্ছে উত্তর। তো আমরা দেখা গেছে যে এই ধরনের অঙ্কগুলো আসলে কম সময়ের মধ্যে এমসিকিউগুলো আমরা অ্যান্সার করতে পারবো। এবার আমরা একটি অঙ্ক দেখব যে পরীক্ষার পাস বিষয়ে বিষয়ক যে অঙ্কগুলো থাকে যে পরীক্ষার্থী তো কোনো পরীক্ষায় শিক্ষার্থীরা 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তো বলা হয়েছে এখানে আমাদের বের করতে বলা হয়েছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তো এখানে একটি সূত্র আমরা দেখতে পাচ্ছি যে উভয় বিষয়ে ফেল বের করতে বলা হয়েছে, উভয় বিষয়ে ফেল। তো আমাদের ধরে নিতে হবে যে মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। তো আলাদা বিষয়ে পাসগুলো যোগ করতে হবে, যে 80% পাস করেছে, 70% পাস করেছে, তো এগুলো আমাদের কি করতে হবে? যোগ করে নিতে হবে। মাইনাস আলাদা বিষয়গুলো পাসগুলো যোগ 80 প্লাস 70 মাইনাস উভয় বিষয়ে পাস 60%, উভয় বিষয়ে পাস করলো 60%, তো মাইনাস 60, 100 মাইনাস 60 90, তো এই হচ্ছে 10%। তো আমরা বলতে পারি যে উভয় বিষয়ে ফেল করলো হচ্ছে 10%। এই কম সময়ের মধ্যে মাত্র বুঝতে পারলে আর সূত্রটা মনে রাখলেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো এখানে যদি বলা হতো যে উভয় বিষয়ে পাস করেছে, যদি বলা হতো ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে এতজন, উভয় বিষয়ে পাস করা বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে যে উভয় বিষয়ে পাস ইকুয়াল টু 100 মাইনাস আলাদা বিষয়ে ফেলগুলো উভয় বিষয়ে ফেল। তাহলে বিপরীত, যদি ফেল থাকে তাহলে সেই যেগুলো তো পাসগুলো যোগ করতে হবে, যে উভয় বিষয়ে পাস ইকুয়াল টু 100 মাইনাস
আলাদা বিষয়ে আমরা ফেলগুলো যোগ করতে হবে, মাইনাস উভয় বিষয়ে আমরা ফেল বের করলেই আমরা অ্যান্সার ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব। তো এবারে আরেকটি অঙ্ক দেখি যে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করলো, আমরা কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাহলে আমাদের মোট শিক্ষার্থী বের করতে হবে। তো মোট শিক্ষার্থী, তো আমরা আগের সূত্রটাই কাজে লাগাবো, যে শর্টকাট সূত্রটি আমরা আগে দেখেছি। তো এখানে আমাদের প্রথমে বের করতে হবে যে যেহেতু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, আর এখানে দেওয়া আছে যে উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে আমরা 360 জন, তাহলে আমাদের বের করতে হবে আমরা উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস আমরা করেছে। তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে যে আমরা ইংরেজিতে ফেল করেছে, যেহেতু 70% পাস করেছে, তাহলে 100-র মধ্যে 70 30% ফেল করেছে। তো 80% হচ্ছে বাংলায় ফেল করেছে 20%। আর আমাদের উভয় বিষয়ে ফেল করেছে 10%। তো আমরা বের করব এখন উভয় বিষয়ে পাস করেছে, কি দেখছি আমরা যে 100 মাইনাস ফেল করা বিষয়গুলো আমরা এবার কি করব, যোগ করব। তো ইংরেজিতে ফেল করেছে হচ্ছে 30, বাংলায় ফেল করেছে 20, মাইনাস উভয় বিষয়ে ফেল করেছে 10। চল্লিশ 60%, তাহলে উভয় বিষয়ে পাস করেছে 60%। তো আমরা প্রশ্নে দেওয়া আছে যে যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তা আমরা এখন বলতে পারি যে 60% সমান সমান শিক্ষার্থী 360 জন, 1% সমান সমান এত, 100% সমান সমান আমরা লিখতে পারি 600 জন। তাহলে ওই স্কুলের মোট শিক্ষার্থী, তাহলেও আমরা বলতে পারি যে ওই স্কুলে মোট শিক্ষার্থী হচ্ছে 600 জন।